ছেলে, ও দেখতে সাদামাটা কিন্তু পেটানো চেহারা। যে সমস্ত কাজে লাভ ঝাপ, তাগত, হিম্মত এসবের দরকার হয়, সেই সমস্ত কাজে এই কপিদের কোনো জুড়ি নেই। আর এই দুজনের বন্ধুত্ব দেখে জগৎ সংসার আপনি যে ধর্মপুরে আসতেই দেখবেন ওরা দুজন কেমন পথে হাতটি ধরাধরি করে আসছে। দেখে মনে হবে যেন রাম লক্ষ্মণ কিংবা লব কুশ কিংবা কৃষ্ণ বলরাম। ওরা দুজন প্রাণেরই দোসর। হঠাৎ পাশে আনলো নারী, এ কোন আমন্ত্রণ। দুজন প্রাণেরই দোসর, একই হৃদয় হঠাৎ পাশে কি বেল্লা বলা হচ্ছে? আরে ফটো বন্ধু সব সামনে বসে রয়েছে, এদের সামনে ছি 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 অন্যায় হয়েছে, কিন্তু ভয় পেয়েছ? আরে ভয়ের কি আছে, আমি তো রয়েছি। অজন্যার সঙ্গে রয়েছে, সব থেকে বড় কথা এই দরাজ দিন ভদ্র 50 জন সামনে রয়েছে। না এরা পালা দেখতে এসে মাঝে মধ্যে ঘুমিয়ে ঠিকই পড়ে, কিন্তু যেই দেখেন করে গোলমাল শটান খাওয়া হয়েছে। বলো 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 কি হয়েছে বলো। মুখটা ফেটে যাবে মনে হচ্ছে। আরে বলেই ভালো না, এখানে আসবার জন্যই তো রওনা হয়েছিলাম। দেরি হয়ে গেছে তো অনেকটা, আপনি যদি রাত করেন তাই তাড়াহুড়ো করছিলাম। তাড়াহুড়ো করছিলে, তারপরে কি হলো আমার কেমন যেন কাঁপুনি লাগছে। এই পথের মধ্যে মানে সকালবেলা বেশ একটু জল খেয়ে ফেলেছিলাম, বেশ আমার পেটটা এরকম ফুলে গেছিল। তাই হালকা হওয়ার জন্য আমি যেই বসতে মুখটা সামলে কথা বলবে। তুমি কিন্তু ভুলে যাবে না তুমি আসরের মাঝে দাঁড়িয়ে কথা বলছো। না 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 করিনি তো কিছু, করতে চেয়েছিলাম কেবল। ওই পথের ধারে গিয়ে আমি বসেছি একটু, কাপড়টা তুলতে যাবো এমন সময় কি এমন সময় ভারী মোটা গলায় কি একটা বলে উঠলো, এই যে জানো না বড় রাস্তার উপরে সব করতে নেই। কিন্তু জানা কথা, এইটুকু বোধ তো তোমার থাকা উচিত ছিল। উচিত তো ছিল, আমি উঠে ভালো করে দেখলাম দেখি কোথাও কেউ নেই, রাত পক্ষী পর্যন্ত নেই। আমি আবার বসতে যাচ্ছি, এইবারে কি বল? কি বললো? ওহে কাণ্ডজ্ঞানহীন, বড় রাস্তার উপর সব কি অসভ্যতা হচ্ছে। একদম ঠিক কথা বলছো, ঠিক বলেছো। ফের তাকালাম, তাকিয়ে দেখি আমার সামনে বেড়ার ওপারে কে? একটা ঘোড়া। হ্যাঁ ওই ঘোড়া কথা কইছে। তুমি কি আজকাল সকাল থেকে টেনে রাখছো নাকি বাবা? বাইরে বলছি, এই দেখুন আমি দিব্যি করে বলছি, আমি 7 দিন ওই সুরিখানার ছায়া পর্যন্ত মারাইনি। এমনকি আজ সকালবেলা আমি এক বাটি দুধও খাইনি। না তাহলে তো বলতে তোমার আজকাল জল খেলেই নেশা হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন অধিকারী মশাই, আমি স্পষ্ট দেখতে পেয়েছি ওই ঘোড়া কথা কইছে। বেশ, তুমি স্পষ্ট দেখেছো ঘোড়া কথা কইছে, তাই তো? বুঝে গেছি, যাও সাবধান করে যাও 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 যাও। আমি পারবো না। আরে পড়ে যাবো তো। এই দেখুন দেখুন আমার সারা গা হাতে কেমন টুকটুক টুকটুক করে কাঁপছে। আপনি বলুন আমি এই হাতে তলোয়ার ধরবো কেমন করে? যুদ্ধ তো দূরস্থান। তার তো শুধু একটি কাজই মাত্র বাকি রেখে যায় বাবা। কি? তুমি বলো ওই বেড়ার ওখানে ফিরে যাও। হ্যাঁ ওখানে ফিরে গিয়ে দেখো ওখানে কে দাঁড়িয়ে কথা কইছিল। শোনো সে আর যেই হয়ে থাক ঘোড়া কিছুতেই হতে পারে না। না আমি পারবো না। ভাই দেখো তুমি যাও তো। আমি পারবো না বললাম তো। কি দেখতে কি দেখেছে, কাকে কি ভেবেছে? এ ভ্রম ভ্রম ভ্রম, তুচ্ছ ভ্রম। সত্য চাই জীবনে, সত্য চাই। দুজন প্রাণেরই
ঘোষণা করেছিলে, অথবা কি পেয়েছেন মশাই? পুরাণ টুরান জানেন বলে যেইখানে সেইখানে সংস্কৃত ঝাড়বেন। হ্যাঁ, কি করেছি আমি? হ্যাঁ, কোন মন্দির কলুষিত করেছি? এই কোন নারীর সাথে কি করেছি বললেন? তুমি এত রেগে যাচ্ছ কেন? বলছিলাম তোমার নামটি কি? ঘোড়া মুখ। সে তো ঘোড়ার মতো মুখটা দেখেই বুঝতে পারছি, কিন্তু তুমি এই মুন্ডুটি অর্জন করলে করতে এইভাবেই জন্মেছি। এইভাবেই বজ। তাহলে এতক্ষণ ধরে যে তোমার মুন্ডুটি নিয়ে আমরা টানা হাঁচড়া করলাম, তুমি সেটি বাধা দিলে না কেন? খামোকায় তো কষ্ট সহ্য করতে গেলে কেন? আসলে কি জানেন, চিরকাল এই মুন্ডুটের হাত থেকে বাঁচতে চেয়েছিলাম। ভাবলাম আপনারা অভিনেতা, শিল্পী, তো আপনাদের পূর্ণ সদিচ্ছার জোরে যদি এটা থেকে বাঁচা যায়, কিন্তু তাও তো হলো না। না, আরে যে মুন্ডুটি নিয়ে তুমি জন্মেছো, ওটি নিয়েই যে তোমায় চলতে হবে। আরে হয়তো যায় না, হয়তো কোনো পূর্বজন্মের দুষ্কৃতি। রাখুন আপনার পূর্বজন্মের কথা। এই জন্মটাকেই ছেড়ে ফেলতে পারলাম না, আবার পূর্বজন্ম। আরে হয়েছিলটা কি? সে এক লম্বা গল্প। আর লম্বা গল্প বলো না, শুনি। বলো। আমার মা ছিলেন বঙ্গদেশের রাজকন্যা, ভীষণ সুন্দরী। বিবাহযোগ্যী হলে দাদামশাই ঠিক করলেন তিনি স্বয়ংবরা হবেন। পৃথিবী শুদ্ধ সব রাজাদের নিমন্ত্রণ করা হলো। রাজারা এলেন চীন দেশ থেকে, পারস্য থেকে, আফ্রিকা থেকে, কিন্তু মা কাউকে পছন্দ হয় না। শেষমেশ আরব দেশ থেকে এলেন এক রাজকুমার, এক বিশাল সাদা ঘোড়ায় চেপে, আর তার দিকে একবার তাকিয়ে মতো অজ্ঞান। তারপরে কি হলো? তো দাদামশাই বুঝতে পারলেন এই হলো সেই পাত্র। বিয়ের সব আয়োজন করা হলো। মা জেগে উঠলেন, আর উঠে কি বললেন জানেন? কি বললেন? এই সাদা ঘোড়াকেই আমি বিয়ে করবো। এই কারো কথা উনি শুনলেন না, কেউ কিচ্ছু বোঝাতে পারলো না। শেষমেশ এই সাদা ঘোড়ার সাথে মার বিয়ে হলো। এ বাবা, তারপরে কি হলো? বিয়ের পর 15 বছর কাটে। একদিন সকালে উঠে আরে ঘোড়া কোথায়? তার বদলে দাঁড়িয়ে এক দেবদূত গন্ধর্ব। এটা কি করে হলো? ওই কিছু পষ্টি নষ্টি করার অপরাধে কুবেরের সাপে ঘোড়া হয়ে জন্মেছিল। 15 বছর মানুষের ভালোবাসা পাবার পর আবার আগের রূপ ফিরে পেল। না, এরকম কিন্তু হয়, দাদা, আমি শুনেছি। হ্যাঁ, তো সব থেকে মুক্ত হবার পর মাকে বললেন, তোমার ভালোবাসায় আমার নতুন জন্ম হয়েছে, চলো আমরা লন্দনপুরি ফিরে যাই। কিন্তু মা যাবেন না, মার ওই একই কথা, আবার ঘোড়া হলে তবেই ফিরবেন। এই শুনে মাকে উনি সাপ দিলেন। হ্যাঁ, দিলেন। বললেন ঘোড়া যখন তোমার এতই প্রিয়, তখন তুমি ঘটকি হয়ে যাও। ব্যাস, মা ঘোড়া হয়ে মনের আনন্দে লাফাতে লাফাতে চলে গেল বনে। বাবা চলে গেল নন্দনপুরি, আর আমি পড়ে রইলাম একা। এর সত্যি বড়ই দুঃখের কথা। এই জন্যই না এত কান্নাকাটি করছিল, বুঝেছো? কিন্তু ঘোড়ামুখ বছর দেখো, তোমার এই ললাট লিখন এখন কে খন্ডাবে বলো দেখি? ললাট? আরে আপনাদের মতো ললাট হলে মেনে নিতে পারতাম। আমি নিজের ভাগ্যকে মেনে নেবার বহুবার চেষ্টা করেছি। আমার ব্যক্তিগত জীবনে কোনো খুঁত নেই। দেশের সামাজিক জীবনে ফিরবার চেষ্টা করেছি। রাজনীতি, জাতীয়তাবাদ, স্বদেশ প্রেম, ভারতীয়করণ, সমাজতন্ত্র সব কিছু কিঞ্চিত করে করতে দেখেছি। কিন্তু আমার সমাজ কোনটা আমার সমাজ? এই অধিকারী মশাই, আপনি বলুন কিভাবে আমি একজন সম্পূর্ণ মানুষ হব? কি করতে হবে আমাকে? তুমি এক কাজ করো, তুমি বরং কাশী গিয়ে বাবা বিশ্বনাথের স্মরণ নাও। এই গিয়েছে, কোনো কাজ পাইনি। রামেশ্বর, কাশী, রামেশ্বর, হরিদ্বার, গয়া, কেদারনাথ, এমনকি ইউসুফ বাবার দরগা, মেরি মায়ের গির্জা, কিচ্ছু বাদ দিইনি। আর যেখানে গিয়েছি এই মাথা ঢেকে গিয়েছি। দেখুন না, এই করতে করতে কেমন টাক পড়ে গিয়েছে। তুমি চিত্রকূট পাহাড়ে গিয়ে একবার কালীমায়ের স্মরণ নিচ্ছ না কেন? এই বলছেন? হ্যাঁ, খুব জাগ্রত দেবতা। এক্ষুনি যাবে। এই না, তুমি
তুমি এখনই যেতে পারবে না। আসলে কি বলতো, পথঘাটটা মোটেই ভালো নয়। লোকজনকে জিজ্ঞেস করে করে পৌঁছতে হবে। তুমি একা তো যেতে পারবে না, আমি বরং তোমার সঙ্গে কাউকে। এই নটবর, যাও তুমি ওর সঙ্গে চলে যাও, যাও যাও যাও। আমি হ্যাঁ তুমি। আরে কেন, তুমি তো ওকে অপমান করেছো, যাতায়াতের সম্পদ হয়ে যাবে, যাও না। কিন্তু অধিকারী মশাই, আপনার এই লোকটি পথঘাটের ভদ্র আচরণ শেখেনি। এই অধিকারী মশাই, ও কিন্তু আমাকে অপমান করছে। এই তুমি তোমার নিজের রাস্তা নিজে দেখে নাও। আরে বাবা, এখন ঝগড়া থাকতে সময় নয়। শুভ কাজে দেরি করতে নেই, যাও না বাবা, বেরিয়ে পড়ো না, যাও না। তোর বাবা যাও না বাবা। সব আপদ বিপদ সব আমার ঘরে এসে ঢুকতে তোদের মুখটা দেখছো কি? চলো যাও। এই চলো। আসি অধিকারী মশাই। তোমার পূর্ণতার সন্ধানে ঈশ্বর তোমার সহায় হন। আমরা তবে ফিরে আসি আমাদের গল্পে। ওরা দুজন প্রাণেরই দুঃসর, একই হৃদয় হঠাৎ পাশে আনলো নারী, এখন আমন্ত্রণ। ভালোবাসা শরীরে বাঁধা, মৃত্যুরে যায় হাজার পাপড়ি, হাজারো ফুল, একই ফুলের বাঁধনে তোমার প্রণয় কেন বা সাধা। ওরা দুজন প্রাণেরই দোষর, ওরা দুজন প্রাণেরই দোষর, ওরা দুজন প্রাণেরই দোষর। এই দেবদত্ত, কাল তুমি আখড়ায় এলে না কেন বলো তো? ও কালকে যা জমেছিল না। আসলে অন্য একটা কাজে কাল আমি আর নন্দ তখন লড়ছি, বুঝতে পারলে? এমন সময় এসে হাজির গন্ধারের এক মস্ত পালোয়া। সেই না আমি নন্দকে একটা কুমির পেয়েছে, পেড়ে ফেলেছি। তারপর কি তারপর তারপর নন্দ কি করলো? নন্দ বাঁশি বাজালো। না না, ওই গান্ধারের পালোয়ানের কথা কি একটা বলছিলে না? ও, সে আমার সঙ্গে কয়েক মিনিট লড়লো, তারপর আমার পিঠ চাপড়ে বললো, বাহ, তোমার হবে। সত্যি? বাহ। এবার কে? কি বলছো? বলছি এবার কমজোর। কি কোনজন? মেয়েটাকে। কেউ না। কেমন করে বুঝলে? হ্যাঁ দেবদত্ত, গত 2 বছরে তোমাকে 15 বার প্রেমে পড়তে দেখেছি, আর আমি বুঝতে পারবো না? কপিল, এ নিয়ে যদি তুমি ঠাট্টা করতে চাও তাহলে। ঠাট্টা নয়, কিন্তু অন্যান্য বার তো আমাকে ঘোরাতেই বলে। এবার এরকম চেপে যাচ্ছ না? অন্যান্য? এর কাছে অন্যান্য? কপিল, তুমি এক নিঃশ্বাসে এর সাথে অন্যদের তুলনা করতে পারলে? এর কাছে অন্যেরা যেন চাঁদের কাছে তারা, মশালের কাছে জোনাকি। ঠিক ঠিক, গত 15 বারও এইরকমই শুনেছি বটে। তুমি বাড়ি যাচ্ছ না কেন বলো তো? ভাবলাম একটু একা থাকবো। কবিতা তুমি কি বোঝো? যাও তুমি কামারশালায় ফিরে যাও, ওটাই তোমার ঠিক জায়গা। সত্যি চলে যেতে বলছো? হ্যাঁ বলছি। ঠিক আছে। আরে কপিল, কপিল দাঁড়াও, বসো। কিন্তু কোনো কথা বলো না। কি করে তার বর্ণনা করবো কপিল? তার চুলে যেন ভ্রমর, তার মুখ যেন শ্বেত পদ্ম,
পদ্মের মৃণাল, তার সৌন্দর্য যেন কোনো এক স্বপ্ন সরোবর। অন্ধ অন্ধ, এতদিন অন্ধ ছিলাম আমি। কবিতা বুঝি বলে নিজেকে ভুলিয়েছি, আসলে কিছুই বুঝি না আমি। ধন্যী শ্যামা শিখারি দশনা পক্ক বিম্বাধরষ্টি মধ্যে খামা চকিত হরিণী প্রক্ষণা বিম্ব নাভি। সেই শ্যামা কালিদাসের জাদু স্পর্শে নেমে এলো যেন, ঠিক যেমনটা চেয়েছিলেন বাদশায়ন। কবি একবার দেখা দিয়ে এই নারী প্রেমের কাব্যে আমার গুরু হয়ে গেছে। তোমার কি মনে হয় কোনদিন সে আমার প্রেমের শিষ্যা হতে রাজি হবে? এটা নতুন এই নারী যদি মানুষ লক্ষ্মী হয়ে আমার জীবনে আসে, আমি কালিদাসকে ছাড়িয়ে যাব। নাম কি? নাম নাম নেই। আরে বাবা মা তো কিছু একটা বলে না। কি আসে যায়, সে তো আর আমার মতো লোকের জন্য নয়। বলো, তোমার এত গুণ, দেখতে শুনতে এমন, কত বড় বংশ তোমাদের। ব্যাস ব্যাস, আর মন ভুলি না, মন ভোলানো নয়। তুমি খুব ভালো করেই জানো এই শহরের প্রত্যেকটা মেয়ের মা বাবা তোমাকে পাকড়াবার জন্য একেবারে মুখিয়া। কপিল, আমার তুমি, আমি ঠিক জানি এই নারী আমার সুদূর স্বপ্নের ওপারে। তবু কেন তার জন্য মন আমার আকুল? আমি শপথ করছি কবি, এই নারীকে যদি প্রিয়া হিসেবে পাই, তবে আমার এই দুই হাত আমি ছিন্ন করে দেব মা কালীর পায়ে। আমার মাথা আমি দিয়ে দেব রুদ্রদেবকে। এ তো বেশ গন্ডগোলের ব্যাপার বলে মনে হচ্ছে। এই 16 নম্বর মেয়েটা বেশ জাপটে ধরেছে দেখছি। না হলে এরকম রক্তারক্তি করার লোক তো নয়। তাকেই যদি না পেলাম, তবে কি করব আমি আমার এই মাথা আর এই হাত দিয়ে? অভিজ্ঞান শকুন্তলমের চেয়ে ভালো কাব্য হয়তো আর লেখাই হবে না, কিন্তু তাকে কি করে জানাই আমার মনের কথা? আমার তো আর কোনো মেঘদূত নেই, পথ দেখিয়ে নিয়ে যাবার মতো কোনো ভ্রমণ নেই। আমার এখন একমাত্র ভবিতব্য দেখছি ওই পবন বিথিতে হত্যে দিয়ে পড়ে থাকে। কেন পবন বিথি কেন? সে পথেই যে ও থাকে। কি করে জানলে? কাল সন্ধ্যায় একবার বাজারের পথে তাকে দেখেছিল, এক মুহূর্ত চোখ সরাতে পারি। পিছন পিছন তার বাড়ি পর্যন্ত গিয়েছিল। লোকে কি ভেবেছে বলো তো? পবনবিথির একটা বাড়িতেও ঢুকে গেল। সারা সন্ধ্যে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রইল, কিন্তু সে আর এলো না। কেমন বাড়ি? জানি। কি রং? মনে নেই। কত তল? দেখিনি। তাহলে সারা সন্ধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দেখলে নাকি? দরজার কপাটে একটা দুমুখ পাখির ছবি ছিল, সেই শুধু দেখেছে। দরজার কড়া নাড়বার জন্য যেই সে তার হাতটা তুলেছে, অমনি তার হাতের স্পর্শে মুহূর্তের জন্য পাখিটা যেন সজীব হয়ে উঠল। আর বলতে হবে না, দুই মুখ পাখি, তাই তো? দেবদত্ত, তোমার মেঘদূত, ভ্রমর, পারাবত, এসব যে তোমার চোখের সামনে দাঁড়িয়ে থাকে, তুমি টের পাও না? এক্ষুনি তার নাম দাম সব এনে হাজির করিস। কপিল, কপিল, এই আমি জীবনে কখনো ভুলবো না কপিল। ব্যাস হয়েছে। এই সামান্য কাজের জন্য রুদ্র কালী কারোর দরকার নেই। আমি একাই 100। চলি বন্ধু, দুই মুখ পাখি। কি সৌভাগ্য আমার, এমন ভালো বন্ধু পেয়েছি, একেবারে খাঁটি সব। কিন্তু ওর ওপর ভরসা করে ঠিক করলাম তো, আমার শালায় কিংবা ক্ষেত খামারে ও ভেলকি দেখাতে পারে ঠিকই, কিন্তু এখানে নানা বড় মোটা বুদ্ধি, বড় রুক্ষ ভুল লোককে দায়িত্ব দেওয়া হয়ে গেল। পুরো ব্যাপারটাই না কাঁচিয়ে দেয়। হে রুদ্র, যে কথা সেই কাজ। তাকে যদি পাই, তবে আমার এই শির আমি তোমার পায়ে অর্পণ করব প্রভু। হে মা কালী, আমার এই দুই বাহু ছিন্ন করে দেব তোমার পায়ে, এই আমার প্রতিজ্ঞা। এই হলো পবন বিথি, বেনে পাড়। আরে বাবা, কি বিশাল বিশাল সব বাড়ি। বাড়ি তো নয়, যেন আস্ত প্রাসাদ। এই প্রাসাদের মধ্যে যে লোকে হারিয়ে যায় না, এই তো আশ্চর্য। আচ্ছা, দুই মুখ
এটা চক্র, এটা পদ্ম, এটা সিংহ, এটা ঘোড়া, এটা গন্ডার, এটা কি তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরেরটা সিংহ, পদ্ম, আরে দোষ, কোথায় গেল দুমুখ বাবা? এই যেটা বোঝা গেল না সেইটা কি? আরে এই তো দুমুখ বাবা, একটু বাড়ি চাপা। কাউকে তো দেখছিও না যে জিজ্ঞেস করি, বাড়ির লোককেই বরং জিজ্ঞেস করা যায়। কেউ আছেন? শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কিন্তু বাড়িতেও কেউ নেই মনে হচ্ছে। আমি বসি এখানে। আপনি কি ডাকছিলেন? ও মা, অমন হ করে তাকিয়ে রইলেন কেন? বলুন দেখি কি চাই? এই বাড়িটা কার? আপনি বলুন আপনার কার বাড়ি প্রয়োজন? এই বাড়িতে আচ্ছা বেশ, আপনি না হয় বলুন আপনার কাকে প্রয়োজন? বাড়ির মালিক। এ বাড়ির মালিককে? তাকে চেনেন? না। তাকে জানেন? না। তার সাথে আলাপ আছে? না। ওই দেখো, তাকে চেনে না, তাকে জানেও না। এই যে মশাই, তার সাথে আপনার কি প্রয়োজন শুনি? হ্যাঁ? হ্যাঁ, সে তো বটেই। আমি তাকে চিনি না, জানি না, তার সাথে আমার কি প্রয়োজন। আচ্ছা, আচ্ছা আপনি ঠিক জানেন তো আপনার আপনার এই বাড়িটাই প্রয়োজন? হ্যাঁ, এই বাড়ি। না মানে বলছিলাম কি মশাই, আপনার এই কানটা ঠিক আছে তো? সে তো ঠিক বলেই জানি। চোখের অবস্থা কেমন? ভালো। না না না, বলুন দেখি কটা আঙুল? হ্যাঁ? চারটে। উমা গুমা, এর চোখের অবস্থা তো ঠিক আছে বলেই মনে হচ্ছে। আর মাথার ব্যাপারটাও না হয় এই কথাই বিশ্বাস করা গেল, কিন্তু এই যে মশাই, এই বাড়িটাই যখন প্রয়োজন তখন ওরকম দরজা দরজায় ঘুম করে বেড়াচ্ছিলেন কেন শুনি? আর এই যে পিপির 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 করে কি বলা হচ্ছে না শুনি? এই আপনি কি করে জানলেন? আমার তো এখানটা ঠিক আছে, আর আপনার মতন চোখের মাথা কেউ আমি বসিনি, বুঝেছেন? ও, আপনি বাড়ির ছাদ থেকে দেখছিলেন? না, 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 দেখুন মশাই, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি। ছাদ ও মা গো, আসলে কি জানেন তো, দেশকালের অবস্থা তো একদম ভালো নয়। লোকে তো যাকে তাকে সন্দেহ করছে। এই তো দেখুন, গতকাল সন্ধ্যেবেলা একটা লোক আমার বাড়ির ওখানটা এরকম করে সারা সন্ধ্যা করে দাঁড়িয়ে রইল, জানেন? আজ আবার আপনি, মা গো, অন্য কারোর চোখে পড়লে না এতক্ষণ আপনাকে হাজতে পুরো একেবারে ঠাই 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 ঠাই। হ্যাঁ হ্যাঁ, যাকে যাক। দিন এবার বলুন তো আপনার কি চাই, বলুন। হ্যাঁ, এই না, সে আপনাকে বলা যাবে না। বটে, তো কাকে বলা যাবে শুনি? আপনার বাবাকে। বাবাকে? না 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 মশাই, আমার সব ভুলিয়ে যাচ্ছে। আপনি ঠিক করে বলুন তো আপনার কাকে দরকার?
জন্য নয় বন্ধু, এ তো ইস্পাতের মতো পুরুষদের। যাক, কি আর করা যায়। যাই, আমি বরং বাড়ির লোকের সঙ্গে কথাবার্তাটা সেরে নিই। জ্ঞানীগুলি ভদ্র পঞ্চজনের নিশ্চয়ই আর বুঝিয়ে বলবার দরকার নেই যে এর পরে কি অতিনি হল ধর্মপুরের এক ময়লা শাড়ির পেনের মেয়ে, স্বয়ং মা লক্ষ্মী এসে তার ঘর দিয়ে যায়। দেবদত্তের ঘরে স্বয়ং মা সরস্বতী আছেন বাদী হয়ে, তাহলে এই দুই ঘরে এক হতে বাধা রইল কোথায়? তাহলে অতিনি হল দেবদত্তের অর্ধাঙ্গিনী। আচ্ছা আচ্ছা, কপিলের তো সেই কোন সাত সকালে আসার কথা, এখনো এলো না কেন বলো তো? জামা কাপড় সব গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, সেই কোন সকালে। আর বিছানাপত্র খোলা মাঠেই হয়তো শুতে হতে পারে, যা ঠান্ডা পড়েছে। শোনো, তোমার গায়ের চাদরটা নিয়ে নিও, আর আরো কিছু গরম জামা কাপড়। শোনো, আজ সকাল থেকে তোমার কি হয়েছে বলো তো দেখি। হ্যাঁ, তখন থেকে খালি দেখি আমার পিছনে পড়ে আছো। অন্যান্য দিন তো প্রতি থেকে চোখ তুলে তাকাতে পর্যন্ত ভুলে যাও, খাবার পরে মুখ ধুতে পর্যন্ত ভুলে যাও, আর আজকে বল দেখছি আমার পিছনে পড়ে আছো। প্রতিদিনই আমি তোমাকে অন্তত 5-10 বলেছি, এই বেড়াতে যাওয়া ব্যাপারটা ভালো লাগছে না। গরুর গাড়ির চলা সে একেবারে ত্রিভুবন কাঁপিয়ে ছেড়ে দেয়। তোমার এই অবস্থায় সেটা ভালো না, শুনবে না তো কোনো কথা। আচ্ছা দেখো, এত দুশ্চিন্তা কেন করছো বলো তো? আর এই যে মশাই, কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা শুনি? সত্যি মাঝে মাঝে তুমি এমন করো না যেন মনে হয় এই পৃথিবীতে আমি প্রথম মা হতে চলবো। একটু হোঁচট খেলাম না, অমনি মশাই মনে করলেন আমি অক্কা পেলাম। একটু থামবে দয়া করে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, অমন কথা কই মনে হয়েছে? কখন কোথায় কি বলতে হয় না বলতে হয় সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। সারাক্ষণ খালি বাচ্চা মেয়ের মতো ছটফট বক বক। কিন্তু কপিল এখনো আসছে না কেন বলো তো? আর ওই কপিল কপিল সারাদিন। কি ব্যাপার? কি আর ব্যাপার? এই সেদিন ভাবলাম তোমাকে ফাঁসের একটা নাটক পড়ে শোনা, ঠিক সময় এসে হাজির কপিল। ও মা, এই দেখো, সেটা কি আমার দোষ নাকি? তোমরা ছেলেবেলার বন্ধু না? বিয়ের আগে যখন তখন আসতো না এই বাড়িতে। হ্যাঁ আসতো, কিন্তু ওর বোঝা উচিত যে এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আর আগের মতো চলে। না গো, না গো, ওর উপরে রাগ করো না। আসলে কি জানো তো, আমি তো ওকে বললাম এখানে আসতে। দেখো, আমি ভাবলাম তোমরা তো ছেলেবেলা থেকে একসাথে বড় হয়েছো, তোমার সাথে থাকতে থাকতে ওরা তো কাঁদতে উঠতে ভারী মন হয়েছে, ভাত হয়তো ওর ভারী ভালো লাগবে। কি ঠিক করিনি বলো? না গো, বিশ্বাস করো, ওনা আসতে চাইনি, আমি ওকে জোর করেছি। হ্যাঁ হ্যাঁ জানি জানি। তুমি এমন ভাবে রাগ করবে জানলে আমি ওকে আসতে বলতাম না গো। রাগের কথা নয় পদ্মিনী, কপিল শুধু আমার বন্ধু নয়, আমার ভাইয়ের বন্ধু। কিন্তু দেখো, আমার যদি কখনো ইচ্ছে করে শুধু তোমাকেই কিছু একটা পড়ে শোনাই, শুধু তোমার সঙ্গেই কাটাই কিছুটা সময়, আর কেউ না, তাহলে সেটা কি অন্যায় বলো? আর কপিল এলে তো কবিতা পড়ার কথাই উঠছে না, সারাক্ষণ খালি কপিল কপিল করে ছুটে বেড়াবে। এই দেখো, হিংসা করছো তো? হিংসা? আমি কপিলকে? সব কথার এমন একটা মানে করো না। না না, আমি তো রসিকতা করছিলাম। আচ্ছা তুমি এটা বোঝো না, তুমি আমার সব, আমার সবটা সবটা তুমি। আর কপিল 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 তো ভারী সরল, ওর সাথে রসিকতা করি তো। দেখতে এরকম দৈত্যের মতন হলে কি হবে বাবা?
একেবারে রাঙা হয়ে ওঠে। ঠিক যেন তোমাদের ওই কোণে বউয়ের মতো। এই কোণেটিকে তো লজ্জা পেতে দেখিনি কখনো। ও মা, এই কোণেটিকে লজ্জা পেতে তো কেউ শেখায়নি, এখন সে শিখছে। ব্যাপারটা কি বুঝতে পারছে না পদ্মিনী? নাকি ইচ্ছে করেই কপিলকে নাচাচ্ছে? কপিল তো লজ্জা পাবার মতো ছেলে নয়। অবশ্য আজকাল যা হয়েছে, সারাক্ষণ এখানে এসে শুধু ঘুরঘুর করে, হাঁ করে ওর সব কথা গিলতে থাকে। আর ওর চোখের ওই ভাষা, এসব কি বুঝতে পারছে না পদ্মিনী? দেখো, কপিল আসলে ঠিক মেয়েদের সঙ্গে মিশতে অভ্যস্ত নয়। নিজের জীবনে কেবলমাত্র ওর মা ছাড়া আর কোনো মহিলাকে চেনেই না ও। তার মানে তুমি বলতে চাইছো কপিল যে বাড়িতে আসে সেটা ভয় না পায়? এই দেখো, ছি ছি ছি, কথা কি ছেড়ে বলো তোরা? তোমার কথা শুনে কে বলবে তোমরা দুজন নাকি একেবারে ছেলেবেলার বন্ধু? ওফ, সব কথার এমন একটা পেঁচিয়ে মানে করো না। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তো রাগ করতে হবে না। এই শোনো না গো, আমি বলছি তোমার যদি যেতে ইচ্ছে না করে তাহলে না হয় নাই গেলাম। কপিল এলে বলে দিও আমার শরীর খারাপ। হ্যাঁ, কিন্তু তোমার তো মন খারাপ তো। মন খারাপ? ও মা, আমার মন খারাপ করতে যাবে কেন? এই শোনো, সামনে উজ্জয়িনীর মেলা না, সেখানে না হয় আমি আর তুমি আমরা দুজনে একসাথে যাবো। সেই বরঞ্চ ভালো। কপিল এলে বলে দিও আমাদের যাওয়া বাদ দিবি, সেই ভালো। আচ্ছা বেশ, দেখো তাতে যদি তোমার মন খারাপ না হয় তাহলে সেই কিন্তু ভালো, তাই না? হ্যাঁ, কপিলের কথা না, ওসব কিছু না, ও তো একেবারে খাঁটি সোনা, তা না। কিন্তু দেখো, তোমার তো এই প্রথমবার। প্রথমবার? হ্যাঁ, ও মশাই, এই 6 মাসে কবার বাচ্চা হবে শুনি? এই, আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অমন কথা আর কইব না। খুশি? খুশি খুশি খুশি। এই আজকের দিনটা কেবল আমরা নিজেরা নিজেরা কাটাবো, চাকুর বাকুরেরাও কেউ নেই। আজ কেবল তুমি আর আমি, আর আমি। কতদিন আমরা এভাবে কাটাই না বলো তো? দেবদত্ত! ওই তো কপিল এসে গেছে। না মানে আমি বলছিলাম কি, আমার তো খুব শরীর খারাপ, আমি ভেতরে গেলাম, তুমি ওকে বলে দিও। দেবদত্ত! আরে কত দেরি হয়ে গেল বলো তো? আমি কি করবো? গিয়ে দেখি সে এক কাণ্ড। কপিল, বলছি কি? শোনো শোনো, গাড়োয়ান সব ঠিক করে রেখেছে। আমি এক নজর তাকাতেই দেখি একটা গরু। কিন্তু কপিল, আরে বলছি শোনো, যে- ওই গরু নিয়ে যদি যেতাম না তাহলে 15 দিনেও পৌঁছতে পারতাম না। আমি তো বললাম গরু বলতাম, শুনে গাড়োয়ান একেবারে হল্লা লাগিয়ে দিল। কপিল, আমি যেটা শোনো, বলছি শোনো। আমিও কিন্তু ছাড়বার পাত্র নই। গরু বদলে তারপর নিয়ে এসেছি। আজকাল এই গরু টরুর যা ঝামেলা না, বললে বিশ্বাস করবে। আমাদের গরুর বাড়িটা তো 7 দিনের জন্য চলে গেল ব্রহ্মপুর। তাহলে তো কোনো সমস্যাই ছিল না। কপিল, কপিল, আমরা আজ যাচ্ছি না। যাচ্ছি না? না, আসলে হঠাৎ করেই পদ্মিনীর শরীরটা খুব খারাপ হয়েছে। ও আচ্ছা, গাড়িটা তাহলে ফিরিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো। না হলে আবার সারাদিনের ভাড়া চেয়ে বসবে। ঠিকই। আচ্ছা, কি করবো আমি? সারাটা দিন ধরে কি করবো? কি করবো সারা সপ্তাহ জুড়ে? সমস্ত দুনিয়া থেকে 7টা দিন যেন একেবারে মুছে গেল। শান্ত হও কপিল, নিজেকে এভাবে বয়ে যেতে দিও না। পালাও, এখান থেকে পালাও। আগামী 7 দিনের জন্য আর মুখ হয়েও না। দেবদত্ত রাগ করলেও নয়, পদ্মিনী দুঃখ পেলেও নয়। পালাও পালাও কপিল, পালাও। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, না মানে এক্ষুনি চলে যাবে, একটু বসবে না? না, আমাদের গোলমালে পদ্মিনীর হয়তো অসুবিধা হবে। হ্যাঁ, তা অবশ্যই। আচ্ছা বেশ, পরে আবার এসো তাহলে। হ্যাঁ, পরে আবার আসবো। হ্যাঁ, না মানে আমি বলছিলাম, এই দেখো, তুমি এখন এখানে বসেছো, আমাদের দেরি হয়ে যাচ্ছে না? আমরা যাব না? তোমার শরীর খারাপ থাকলে শরীর খারাপ? কে বলেছে আমার শরীর? না না, সত্যি তো আমার খুব শরীর খারাপ। কিন্তু
হেমন্তী ফুলের উপর সূর্যের কিরণ। বুদ্ধি বলে বিদায় হৃদয় বিদায়, বুদ্ধি বলে বিদায় হৃদয় বিদায়। আচ্ছা বেশ,
তাহলে বরং আগে কালী মন্দিরেই ঘুরে এসো। এই না না না, ওটার অবস্থা ভীষণ খারাপ, গেলে বরং রুদ্র মন্দিরে যাওয়াই ভালো। চলো না গো। তোমরা যাও, আর তুমি? আমি বরং এখানে এই গাড়িটার কাছে থাকি। এই না না, এখানে চুরি টুরির আচ্ছা, আমি বরং থাকি। না 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 না, তোমরা যাও, আমার আসলে শরীরটা বড় ক্লান্ত লাগছে। ব্যাস, অমনি শুরু হয়ে গেল তার রাত দেখানো। ভারী হয়ে গেছে আমার অমন রাগে। কপিল, কপিল চলো, তুমি আর আমি, আমরা দুজন বরঞ্চ যাই, চলো। না থাক, তোমার এই অবস্থায়। আরে সব অবস্থা, আচ্ছা কি অবস্থা দুজনে মিলে করছো বলো তো? হ্যাঁ দেখো, যেতে যদি না হয় যেও না, মিছে কথা বলে মন পুড়িও না। থাক, আমার জন্য কাউকে কষ্ট করতে হবে না। এই যাও 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 যাও। চলো পদ্মিনী, আসি দেবদত্ত, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। কপিল দাঁড়াও। বিদায় কপিল, বিদায় পদ্মিনী, সুখে থেকো তোমরা, রুদ্র তোমাদের আশীর্বাদ করুন। তোমরা আমার হৃদয়ের দুই টুকরো, তোমাদের সুখই আমার সুখ। শক্তি দাও রুদ্রদেব, শক্তি দাও পিতা। মা 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 ভবানী, ভবতারিণী, মা কালী, মা দুর্গা, দশপ্রহরণ ধারিণী, মা গো, আমাকে ক্ষমা করে দাও মা, আমি আমার প্রতিজ্ঞা পালন করতে পারিনি। তুমি তুমি পত্নীকে আমার জীবনে এনে দিয়েছিলে, কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা। আজ এই মুহূর্তে আমি আমার প্রতিজ্ঞা পালন করব। দেবদত্ত, দেবদত্ত, তোমাকে বারণ করলাম, তুমি শুধু শুধু একা একা কালী দেবদত্ত, 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 এ কি করলে বন্ধু? তোমার এক কথায় আমি মরতে পারতাম, তুমি একবার বলে আমি আগুনে ঝাঁপ দিতাম। সখা, এ কি করলে? একা ফেলে রেখে চলে গেলে আমাকে আর পদ্মিনী। আমি আর পদ্মিনী? না 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 দেবদত্ত, এ হয় না। আমি আসছি বন্ধু, আমি আসছি, তোমার পথই আমার পথ। এই দেবদত্তটা যেন কিরকম? বললাম এত সুন্দর পথ না, ও অমনি চলে গেল মন্দিরে। আর কপিল আর সকল দেবদত্ত, দেবদত্ত, কপিল, কি হলো কি হলো? দেবদত্ত, ও দেবদত্ত, তুমি এরকম স্বার্থপরের মতন কি করে করতে পারলে? এখন আমি কি করবো? হায় হায় কপিল, হায় তুমিও এভাবে আমাকে একা ফেলে এরকম করে কি করে চলে গেলে কপিল? হায় এবার আমি কোথায় যাব? না 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 না, আমি কি বাড়ি? না না না, আমি তো বাড়ি যাব না। বাড়ি গেলে যদি সবাই বলে একটা নোংরা মেয়ে মানুষের জন্য দুজন পুরুষ মানুষ কান্নাকাটি করে পড়েছে। না 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 না, আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না। তাহলে আমি কি করবো? কোথায় যাব? দেবদত্ত নেই, কপিল নেই, আমার জীবনের কোনো মূল্য নেই। হে মা ভবানী! কে কে? যা বলবো তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নাই।
বুঝতে পারে না মন রে, বুঝতে পারে না মন। ওলট পালট, ওলট পালট, ওলট পালট কেমন? ওঠন পড়ন, ওঠন পড়ন, ওঠন পড়ন নাম। ওলট পালট, ওলট পালট, ওলট পালট কেমন? ওঠন পড়ন, ওঠন পড়ন, ওঠন পড়ন নাম। ওলট পালট, ওলট পালট, ওলট পালট কেমন? ওঠন পড়ন, ওঠন পড়ন, ওঠন পড়ন নাম। একেবারে একেবারে মরে গিয়েছিলাম। সত্যি সত্যি একেবারে মরে গিয়েছিলাম গো। তোমাদের যখন ওই গলা কাটা অবস্থা দেখেছিলাম তখন তো আমার একেবারে হয়ে গেছিল, কিন্তু তারপর তোমরা যখন আমার বিচ্ছেদ এই কেউ দেখলে বিশ্বাস করবে বলো? আমরা কাউকে কিছু বলবো না। না বললে কি করে হবে? যে কেউ তো একবার দেখলেই বুঝতে পারবে। কেউ বুঝবে না, বাজি রাখো। চলো হ্যাঁ, চলো। তবে এবার আর উজ্জয়িনী নয়, একেবারে বাড়ি ফিরবো আমরা। এই দেবদত্ত, বলছি বাড়িতে গেলে তোমাকে খালি গায়ে দেখলে কেউ যদি চিনে ফেলে তাহলে? হ্যাঁ? ও অত ভেবো না তো, এখন চলো। কিন্তু এখন ওর সঙ্গে কি তোমার? মানে মানে প্রতিদিনই তো আমার সঙ্গে যাচ্ছে, ও তো আমার বউ। এসব এসব কি বলছো তুমি কপিল? বলছি তুমি তো দেবদত্তের বউ। এই তো দেবদত্তের শরীর। তার মানে তুমি আমার বউ। চুপ করো, আহাম্মকের মতো কথা বলো না, আমি তো দেবদত্ত। লজ্জা করছে না? লজ্জা? কি ব্যাপার? আমি তো দেবদত্ত। এই তো দেবদত্তের শরীর। হ্যাঁ জানি জানি, তোতা পাখির মতো এক কথা বারবার বলার দরকার নেই। শোনো, শাস্ত্র মতে মানুষের মাথাই হলো মানুষের আসল পরিচয়। আমার মাথাটা দেবদত্তের, তাই আমি দেবদত্ত। হতে পারে, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে ও কার বউ? বিয়ের সময় এই হাত দিয়ে নিয়েছি ওকে। এই শরীরটার সঙ্গেও 6 মাস বাস করেছি। এই শরীরের বীজ বয়ে বেড়াচ্ছে ওর পেটে। না দেবদত্ত, এটা হতে পারে না। বোঝাও এটা। না কিছুতেই হতে পারে না, ওটা একটা বোকা। শোনো, অগ্নি সাক্ষী করে কেউ যখন কাউকে বিয়ে করে তখন সে শুধু তার শরীরটাকে নেয়, নেয় গোটা মানুষটাকে। পদ্মিনী কি দেবদত্তের শরীরটাকে বিয়ে করেছিল? বিয়ে করেছিল দেবদত্তকে, দেবদত্ত মানুষটাকে। তাই যদি হয় তাহলে আমি তো সেই দেবদত্ত মানুষটা। দেখো, মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মাথাই হচ্ছে সে। তাছাড়া শাস্ত্র মতে চুলোয় না তোমার শাস্ত্র শুধু সবসময় তোমার সুবিধের মতো কথা বলে, তাই না? প্রতিদিন এই শরীরটাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, আর সেটাই যথেষ্ট। শোনো পদ্মিনী, শোনো, শাস্ত্রকে অপমান করছে। দেবদত্ত কখনো তা করতে পারে বলো? ও কিছুতেই দেবদত্ত নয়। তুমি যত খুশি শাস্ত্র ওড়াও, ও আমি করে আঙুল দিয়ে ছুঁয়ে দেখি না। চলে এসো প্রতিদিন। খবরদার! সরে যাও, খবরদার! গায়ের জোর দেখাচ্ছে। আর মুখের কি ভাষা! বোঝো পদ্মিনী, এই কখনো দেবদত্তের মুখের ভাষা হতে পারে? এ তো কপিল। চলো পদ্মিনী। যাও। কি ভেবেছো আমার বউকে নিয়ে ভেগে যাবে আর আমি কিছু করবো না, তাই না? কত দূর যাও? শহর পর্যন্ত। আমিও যাবো, গিয়ে চেঁচিয়ে লোক জড়ো করবো। তুমি ওর চেঁচানিতে কান দিও না তো। চলো এখান থেকে চলে না যাও। না না না, কথাটাও খুব একটা ভুল বলেনি। শহরে গেলে শহর জুড়ে একটা কুৎসা হবে, সেটা ভালো না। তার চেয়ে এখানেই একটা মীমাংসা করে নেওয়া উচিত। তুমি কেন ওর কথায় কান দিচ্ছ বলো তো? আর তাছাড়া তোমাকে দেখলেই তো সবাই চিনতে পেরে যাবে, তাই না বলো? হ্যাঁ? কপিলের শরীর কেউ চেনে না, তাই না? কুস্তির আখড়ায় লোকে 1000 বার ওই শরীর দেখে। ওই শরীর দেখে কত পুরস্কার জিতেছি, তার কোনো ইয়ত্তা নেই। যাও না, যাও, দেখো কি। কপিল, কপিল তুমি কেন এরকম করছো? কপিল, তুমি আমাদের কত কাছের বন্ধু। কপিল, তুমি কি চাও আমি জানি। তুমি একই সঙ্গে দেবদত্তের মাথা আর কপিলের বীর্য চাও। চুপ শয়তান! বেশ, তাই যদি চেয়ে থাকে তাতে অন্যায় তো কিছু নেই। সব নেই তাই চাই। পক্ষীরাজে আসে কুমার, কোন দেশে তার বাস? মাথায় জলে সোনার চূড়া, পশ্চিমে আকাশ। এই অজন্তা! পক্ষীরাজে আসে কুমার, কোন দেশে তার বাস?
মাথায় জলে সোনার চূড়া, পশ্চিমে আকাশ। আইলে চলে আইলে আমার সাদা ঘোড়ায়, সাদা তোমার খবরলি চোখে আমার স্বর্ণ দিয়ে যাস। ওরা ওরা সম্পূর্ণ ঘোড়া। ঘোড়া বাবা, অবশেষে তুমি পূর্ণ হলে, পরিপূর্ণ একটি ঘোড়া। আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও উচ্চগত ব্রাহ্মণ বিদ্যাসাগর মশাইকে কি খবর দাও যে তার পৌত্র একটা বিরাট ঘোড়ায় চড়ে সগৌরবে ফিরে আসছে। ঠিক আছে। তোমার কি অপার করুণা! তুমি পূর্ণ করো সকলের মনস্কার। তুমি পিতামহকে ফিরিয়ে দাও তার পৌত্র, শিশুকে ফিরিয়ে দাও তার হাসি, আর ঘোড়াকে ফিরিয়ে দাও তার পেশা। আমরা এই অক্ষম পঙ্গু ভাষায় তোমার মহিমা কীর্তন কেমন করে করবো প্রভু? আমাদের আমাদের পালা আমরা এখানেই শেষ করছি। হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে আমাদের এই অনুষ্ঠানটি সফল হয়, পূর্ণ হয়। পূর্ণ বলতে মনে করলো জাতীয় সঙ্গীত। সবাইকে ডাকো, জাতীয় সঙ্গীতে গাইতে হবে। ডাকো 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 ডাকো। কই গেলে সবাই? এসো এসো, এদিকে এসো। এই বাজনদা, বাজাও।
निदेशक देवेश चट्टोपाध्याय को मंच पर आमंत्रित करते हैं और जोरदार जिला सत्र न्यायाधीश आदरणीय कश्यप जी ने मैं उन्हें और हमारे कुल सचिव श्री प्रेम कुमार पटेल की यहाँ मौजूद है, मैं उन्हें सादर नमस्कार करना चाहता हूँ। कश्यप जी से मेरा निवेदन कि पुष्प गुच्छ भेंट कर आप उन्हें सम्मानित करें और साथ ही सचिव महोदय से अनुरोध की स्थिति से प्रदान कर उन्हें सम्मानित करें। जैसा कि हम जानते हैं कि हैवदन एक बड़ी चर्चित प्रस्तुति नाटक है गिरीश कर्नाड जी का। मूल नाटक कन्नड़ में है, उसे हिंदी में बहुत खेला गया, अन्य भाषाओं में बहुत खेला गया। बंगाल में आप लगातार बंगाली में पिछले कई वर्षों से आप खेलते चले आ रहे हो। बड़ा ही खूबसूरत प्रोडक्शन है। मैं चाहूँगा कि आप अपने कलाकारों से एक बार हमारा परिचय करा दें। I think they will give the introductions from themselves. অনামিকা বিশ্বাস, পৌর্ণিকা ভট্টাচার্য, মোনালিসা চট্টোপাধ্যায়, রিহান সাহা, শালগড় মান্না, অনিক ঘোষ, আশিক চ্যাটার্জি, জয়ন্ত মিত্র, প্রভাবত চৌধুরী, অভ্র মুখোপাধ্যায়, সুকন্যা চক্রবর্তী, শতাব্দী বোস, মৃত্তিকা বসু, বীরেন্দ্র কৃষ্ণ নাগ, স্বরূপ সরকার, শানু দাস, পারিজাত প্রধান, অরূপ মান্না, শুভজিৎ সাহা, অনির্বাণ। Just I want to tell you two things that some actors are behind masks, so it is very difficult to identify now just looking at the faces. So hi brother, in fact ekam Ashik and another masked person, if you can see Shukarna Chakraborty, Davish and puppet, two puppeteers also, Ashik and Shukarna, and Kali, Mritika is Kali, and masked Kali, Anamika. So these are the people they are behind mask and using the face mask, and that's all. Oh, sorry, I forgot. Cows always. Cows means that. Oh, you know दो था ना गाय. So एक गाय ये है और एक गाय था. Light में है joy. And these are all my musicians, they are my assets. Harmonium, Parijat Pradhan, and Talbato, Uda, flute, Shubhujit, and partitions on it. 15 मिनट या 20 मिनट के आसपास हम डायरेक्टर्स मीट रखेंगे यानी निर्देशक के साथ बातचीत रखेंगे, क्योंकि बड़ा ही सुंदर प्रोडक्शन आपने जो है वो डिजाइन किया है। तो हर्ष कुर्सी ले आओ। तो मैं चाहता हूँ कि अगर
आप लोग जा सकते हैं, आप लोग जा सकते ये थोड़ा रेडी हो हैं, आप लोग जा सकते हैं। थैंक यू, बहुत 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 बढ़िया प्रोडक्शन आप लोग का। सर आपको